শাসক দলের ডাকা সরকারের ডাকা প্রশাসনিক বৈঠকে বিরোধীরা কিন্তু আর ব্রাত্য নন। গতকালই প্রশাসনিক যে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাতে একেবারে স্পষ্ট হয়ে গেল মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে গতকাল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার যেমন উপস্থিত ছিলেন, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের 6 জন বিধায়ক তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন। স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল উপস্থিত ছিলেন, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, হাড়োয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র। মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল। এর আগে লোকসভার মুখ্য সচেতকের পদ হারাতেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। 4 দশকের আনুগত্যের পুরস্কার বলে আক্রমণের পরেই জেলা সভানেত্রীর পদও ছাড়েন তিনি। আর এবার তিনি যোগ দিলেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। প্রায় ঘণ্টা দিনেক বৈঠক করলেন গতকাল কল্যাণীতে প্রশাসনিক বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের পর তিনি বেরিয়ে বললেন আগের 5 বছরে যখন তারা বিরোধী ছিলেন তখন কোনো প্রশাসনিক বৈঠকে তারা আমন্ত্রণ পাননি। প্রশাসনিক বৈঠকে বিশেষ বিশেষ সাংসদদের ডাকা হবে। গতকাল তিনি সেরকমই বলেছেন, যেখানে বারাসাতের এমপি তাকে একই মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। বসিরহাটের বিরোধী বিধায়করাও যোগ দিয়েছিলেন, যাদের মধ্যে একজনকে বলার সুযোগও দেওয়া হয়েছে। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী দেখুন। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠক, যেখানে শাসক দলের জনপ্রতিনিধিদের পাশাপাশি জায়গা পেলেন এবং যোগ দিলেন বিরোধী দলের জনপ্রতিনিধিরাও। আর এই নিয়ে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বলছেন, এই দিকটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে। এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। ক্ষমতায় এসেই অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ করেছে রাজ্যের বিজেপি সরকার। অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। আর এই আবহে তড়িঘড়ি দেশে ফিরতে চাইছে বাংলাদেশ থেকে ঢোকা অনুপ্রবেশকারীরা। হাকিমপুর সীমান্তে দেখা গেল উপচে পড়া ভিড়। যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে। আর রেশন কার্ড ছিল না, আধার কার্ডটা করতে পেরেছি, শুধু আধার কার্ডটা আজ করে না। এসআইআর এর আগে দেখা গেছিল যে ছবি, এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্যেই উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সেই একই ছবি। এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা অনুপ্রবেশকারী তাদের এ রাজ্যে কোনো স্থান নেই। আর সেই কারণেই তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাধ্যমে তারা বাংলাদেশে ফিরে যাবে। 1 বছর হয়ে গেছে, আমি ফিরে যাচ্ছি। ওই সরকার একটি দেশের মানুষ দেশে চলে যায়। একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তারা। সোমবারের পর মঙ্গলবারও উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি। সাতক্ষীরা থেকে পার হলাম নিচে দিয়ে, হারিয়ে আনলাম। 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন। তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ বা 1 যুগ ধরে থাকছেন এ রাজ্যে। যেমন খুলনার বাসিন্দা ওবায়দুল, বছর 2 আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। এখানে এসেছিলেন তখন পাসপোর্ট ছিল না, পাসপোর্টের মাধ্যমে আসেন না। বাড়ি ফিরছেন কেন? চলে যাচ্ছে, এখন সরকার থাকতে দিচ্ছে না তাই। খুলনার মোহাম্মদ রাজ্জাক প্রায় 8 বছর ধরে থাকতেন উত্তর 24 পরগনার শাসনে। পাসপোর্ট ছিল না গো বাবা, বিএসএফ আটকায়নি তখন চুরি করে পার হইলাম, এদিক সেদিক করে। 14 পুরুষের বাস পদ্মাপাড়ে, তারাই বেআইনিভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। একজন বলে কি পুলিশের একটা অফিসারে কোনো ডকুমেন্ট একটু জানে থাকে, যেটা একটা ডকুমেন্ট করিলেন, বুঝলে, তাই 190 তাই করিলাম। আমি কোনোদিন ভোট দিইনি। আসছিলাম ওই ধামাখালি দিয়ে, নদী পথে। 2000।
2000 কত বছর আগে? 9 মাস আগে। নিউ টাউন। বাংলাদেশ থেকে এসে ছড়িয়ে পড়েছিলেন দমদম, রাজারহাট, হাওড়া, 2 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? ও ঝুলুঙ্গি পাঠা দিয়ে দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5000। তারপরে তারপর দালালের লোক ঠিক করে দিয়েছে, চলে গেছি কেরালা। কোথায় থাকতেন? কেরালা। বাংলাদেশে কোথায়? এখানে কত বছর? 4-5 বছর। 4-5 বছর। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? 2000 টাকা লেগেছে। মঙ্গলবার হাকিমপুর চেকপোস্টে হাজির হয়েছেন শতাধিক অনুপ্রবেশকারী। তাদের অনেককেই বনগাঁর একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। স্বরাষ্ট্র দফতরের তরফে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। মালদার পর মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে বিজেপি সরকার। প্ল্যান 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। ইতিমধ্যে স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। সোমবার মালদার ছবি সামনে এসেছিল, আর মঙ্গলবার মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। লালগোলায় খোলা এই হোল্ডিং সেন্টারে ইতিমধ্যে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের 3 তলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া লেখেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য 2025-এর 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উচ্চ স্তরের কমিটির ঘোষণা করেছিলেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার এই কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন জনগণনা কমিশনার, অবসরপ্রাপ্ত আইএস দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস বালাজি শ্রীবাস্তব এবং ডক্টর শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স বিভাগের জয়েন্ট সেক্রেটারি এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।